আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পর্যায় সারণী এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস। (1789) সালে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে প্রথম পর্যায় সারণী নিয়ে আলোচনা করেন এবং তিনি বিভিন্ন মৌলকে পর্যায় সারণীতে যে আমরা মৌলগুলো দেখতেছি যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, এগুলোকে দুইটা ভাগে ভাগ করে, ধাতু আর অধাতু। ওকে, এরপরে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার দেখেন যে একটা গ্রুপের পরপর তিনটা মৌলর একই ধরনের ধর্ম প্রদর্শন করে। এটাকে বলা হয় ডোবেরাইনার ত্রয়ী সূত্র। ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করেন। এই ত্রয়ী সূত্রটা কি আবার বলি, পারমাণবিক ভর অনুযায়ী একই গ্রুপের মধ্যে কি আছে, আমরা যদি স্পেসিফিকলি বলি যে ক্লোরিন আমরা চিনি, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সব কিন্তু একটা গ্রুপে। বলছে যে এই একই গ্রুপে তিনটা মৌল, এই তিনটা যে কোনো গ্রুপই নাও তুমি, সেখানে তিনটা মৌল একই ধরনের ধর্ম প্রদর্শন করে, এটাকে বলতেছে ত্রয়ী সূত্র। আর প্রথম বিজ্ঞানী ডোবেরাইনার প্রথম যে তিনটা মৌলকে নিয়ে আলোচনা করেন, প্রথম যে ত্রয়ী মৌল তিনটা পায় সেটা হচ্ছে এই ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এই তিনটা একই গ্রুপে ছিল এবং এই তিনটার ধর্মগুলোর মধ্যে সিমিলারিটি ছিল। ওকে, এরপরে 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করেন। এখানে অষ্টক সূত্র আমরা তো একটা পড়ছি অষ্টক পূর্ণ করা, সেটা আলাদা, বাট এখানে কি হয় 1864 বিজ্ঞানী নিউল্যান্ড অষ্টক সূত্র বা অক্টেভ রুল। অক্টেভ রুলটা কি, যে কোনো একটা পর্যায় কোনটা, যেটা যে এভাবে থাকে, কোনো একটা পর্যায়ে ধরো যে ফার্স্টে আমরা নিলাম হাইড্রোজেন তো 1 নাম্বার গ্যাস। ওকে, হাইড্রোজেন এবং হাইড্রোজেনের পরবর্তী অষ্টম যে মৌলটা, হাইড্রোজেনের পরে অষ্টমকে দেখো, হাইড্রোজেন, তারপরে 2 নাম্বার হচ্ছে হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, দেন ফ্লোরিন। একের পরে 8 ঘর যাও, তাহলে আসতেছে 9 নাম্বার, তাই তো? 9 নাম্বার হচ্ছে ফ্লোরিন। একের পরে 9 নাম্বার আসতেছে ফ্লোরিন। এখানে এই 1 নাম্বার যে মৌলটা আর এই 9 নাম্বার যে মৌলটা, তাদের ধর্ম এক, তাদের বৈশিষ্ট্য একরকম, যেমন দুইটাই কিন্তু এখানে অধাতু বা গ্যাস। তো এটাকেই বলা হচ্ছে অষ্টক সূত্র বা অক্টেভ রুল। সেটা কি, যে কোনো একটা মৌল তুমি নাও, সেটা আর তার পরবর্তী অষ্টম, ওই মৌলের পরবর্তী অষ্টম যে মৌলটা, সে দুইটার ধর্ম সমান। যেমন আমরা যদি লিথিয়ামের কথা চিন্তা করি, লিথিয়াম কত, 3। এরপর এখন 8 ঘর আগাও, 3-এর পরে 8 গেলে কত হয়, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 3-এর পরে 8 গেলে 11 আসে। আমাদের 11 নম্বর মৌল কি, সোডিয়াম। এই লিথিয়াম আর সোডিয়াম একই ধরনের, যেমন কি দুইটাই কিন্তু ধাতু। তারপর আবার 11 সোডিয়ামের পরে যায়, আরও 8 ঘর যাও, তাহলে আসে 19, সেটা হচ্ছে পটাশিয়াম। সোডিয়াম আর পটাশিয়ামের ধর্ম কিন্তু এক, দুইটাই ধাতু। এবং দেখবা যে এই তিনটারই শেষের শক্তি স্তরে একটা একটা করে ইলেকট্রন থাকে। ওকে, এবার এতগুলা 3জন বিজ্ঞানীর পরে বিজ্ঞানী মেন্ডেলিভ একটা প্রপার সংজ্ঞা দেন, সেটা হচ্ছে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।
ওকে, বিজ্ঞানী মেন্ডেলিভ বলেন যে মৌলের ভৌত রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়, মানে ধর্মগুলো আবার রিপিট হচ্ছে। এবার ত্রুটির কিছু কথা বলবো, সেটা কি যে এই যে পারমাণবিক এই যে পর্যায় সারণীটা তৈরি করা হয়েছে, এই পর্যায় সারণীতে এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট না, এখানে কিছু ত্রুটি আছে, ভুল আছে। ওকে, তো আমরা একটু আগে যেরকম পড়তেছিলাম যে গেল কি, ওকে, বিজ্ঞানী মেন্ডেলিভ একটা সংজ্ঞা প্রদান করেন যে পরমাণুগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, বুঝছো, পারমাণবিক ভর অনুযায়ী সিরিয়ালি সাজানো হয়, তারপর পর্যায় সারণীটা তৈরি করা হয়। কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, এক্ষেত্রে কিছুটা ত্রুটি লক্ষ্য করা যায়। ত্রুটিটা কি? যেমন আর্গন, আমরা জানি আর্গন কত, আর্গন হচ্ছে 18 নম্বর মৌল, তাই না? আর্গন 18, কিন্তু আর্গনের ভর হচ্ছে 40। আবার আর্গনের পরে 18 পরে 19 নম্বর মৌল কোনটা? 19 নম্বর মৌল হচ্ছে ওকে 19 নম্বর মৌল কি? 19 নম্বর মৌল হচ্ছে পটাশিয়াম, কিন্তু পটাশিয়ামের ভর 39। তাহলে পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে এই ক্ষেত্রে কিছুটা ত্রুটি দেখা যাচ্ছে বা এটা একটা ভুল হচ্ছে। তো পরবর্তীতে প্রথমে তো ভর অনুযায়ী সাজানো হয়, পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী মোসলে বলেন যে আমরা পারমাণবিক ভর অনুযায়ী সাজাবো না, আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাবো। তো উনি যখন এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর প্রস্তাব দেন, তারপর এই প্রস্তাবের পরে দেখা গেছে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি সাজানো যায় তাহলে জিনিসগুলো পারফেক্টলি মিলে যায়। তো আগে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোও সংশোধন হয়ে যায়, যেটা কিনা আমরা এই ক্ষেত্রে দেখতে পারতেছি যে আগে হচ্ছে আর্গন আছে 18, তো ভর যেটাই থাকুক সিরিয়াল ওয়াইজ সব ঠিক আছে, যে আর্গন আগে আর পটাশিয়াম পরে। ওকে, এরপরে বর্তমানে IUPAC, এটা মানে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে একটা সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। এবার এইটার আওতায় 118টা মৌল, এটা রেকর্ড অনুযায়ী 118টা মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, যার বেশিরভাগই হচ্ছে প্রাকৃতিক, কিছু কিছু ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। বিজ্ঞানী ল্যাভোইসিয়ের কথা যে বললাম, বিজ্ঞানী ল্যাভোইসিয়ে যখন স্টার্ট করছিল তখন ছিল মাত্র 33টা মৌল। ওকে, পরবর্তীতে যখন বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেন তখন ছিল 63টা মৌল, আর 4টা ছিল অনাবিষ্কৃত, মানে তখন আবিষ্কার পুরোপুরি হয় নাই। অনাবিষ্কৃত বানানটা মুদ্রাওয়ালা লিখছে কিছু করে, ওটা একটু ঠিক মতো লিখে নিও। ওকে, এরপর আমরা চলে যাব পর্যায় সারণীর বৈশিষ্ট্যতে। পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা বলি, যে পর্যায় সারণীতে 7টা পর্যায় আছে আমরা জানি, আর গ্রুপ আছে হচ্ছে 18টা। প্রতিটা পর্যায়ে বাম থেকে গ্রুপ 1 শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইড আর অ্যাক্টানাইড সারির মৌল হিসেবে দেখানো হলো। এরা হচ্ছে মূলত 6 আর 7 নম্বর পর্যায়েরই অংশ। ওকে, এবার গ্রুপ 1-এ কয়টা মৌল আছে? জাস্ট 2টা। পর্যায় 1-এ শুধুমাত্র 2টা মৌল আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। পর্যায় 2-এ এবং পর্যায় 3-এ 8টা করে মৌল আছে। পর্যায় 4 এবং 5-এ 18টা করে মৌল রয়েছে, এবং পর্যায় 6 এবং 7-এ 32টা করে মৌল রয়েছে।
গ্রুপ 1-এ 7টা মৌল, গ্রুপ 2-এ 6টা মৌল, গ্রুপ 3-এ 32টা মৌল, গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 4টা করে মৌল রয়েছে এবং গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটাতে 6টা করে মৌল রয়েছে এবং গ্রুপ 18-তে 7টা মৌল রয়েছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এবং যে সকল মৌলে পারমাণবিক সংখ্যা 57 থেকে 51 পর্যন্ত এরকম 15টা মৌলকে বলা হয় ল্যান্থানাইট সারির মৌল। ওকে, আর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এরকম 15টা মৌলকে বলা হয় অ্যাক্টানাইট সারির মৌল। ল্যান্থানাইট সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টানাইট সারির মৌলসমূহের ধর্ম এত কাছাকাছি যে তাদের পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট সারির মৌল এবং অ্যাক্টানাইট সারির মৌল হিসেবে আলাদাভাবে রাখা হয়েছে, কারণ এদের সবার বৈশিষ্ট্যগুলো একই রকম। ওকে, তো আরেকটা যেটা বৈশিষ্ট্য আছে সেটা কি, যে পর্যায় সারণী বাম থেকে ডানে যখন যায়, পর্যায় সারণীর বাম থেকে ডানে কি হয়, ধর্ম পরিবর্তন হয়। পর্যায় সারণীর বাম থেকে ডানে মৌলগুলার ধর্ম পরিবর্তন হয়, আর একই গ্রুপে মৌলগুলার ভৌত ও রাসায়নিক ধর্মাবলী একই। ওকে, এই দুটো হচ্ছে মেজর বৈশিষ্ট্য যেটা আমরা পর্যায় সারণী পর্যালোচনা করলে বা অ্যানালাইসিস করলে বুঝতে পারি বা পেতে পারি। ওকে, এবার আমরা তার পরের টপিকে চলে যাচ্ছি, গ্রুপ নির্ণয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রুপ নির্ণয়। আমরা 3 ভাবে গ্রুপ নির্ণয় করতে পারি। এখন ফার্স্টে যে কোনো একটা মৌল নাও, মৌল কি হতে পারে, আচ্ছা আমরা হচ্ছে এখানে মেজরলি কি কাজটা করব, আমরা হচ্ছে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান কোথায় আছে সেটা নির্ণয় করব। সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেটার জন্য আমাদেরকে ওই মৌলের পর্যায় মানে রো অনুযায়ী কোথায় আছে সেটা নির্ণয় করতে হবে এবং গ্রুপ অনুযায়ী বা কলাম অনুযায়ী কোথায় আছে সেটা নির্ণয় করতে হবে। এই দুটো জিনিস আমাদেরকে নির্ণয় করলে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান জানতে পারবো। তাহলে এখন ফার্স্ট হচ্ছে আমরা পর্যায় কিভাবে নির্ণয় করব। পর্যায় হচ্ছে কি, যে তুমি যে কোনো একটা মৌলের নাম বলো, যেমন সোডিয়াম নিলাম আমরা, সোডিয়াম হচ্ছে 11টা ইলেকট্রন আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s1 2 2 4 6 10 1 11। ওকে, এবার সর্বশেষ যে শক্তি স্তরটা, সর্বশেষ শক্তি স্তর কত, 3, এটাই হচ্ছে ওর পর্যায়। সবগুলো মৌলের ক্ষেত্রে সেম, সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। ওকে, এবার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 3টা ধাপ আছে, যে গ্রুপ নির্ণয়ে 3টা টাইপ আছে, বাট পর্যায়ে একভাবে সেম, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। ওকে, এবার আমরা পর্যায়ের কথা তো শেষ, এবার আমরা গ্রুপে চলে যাচ্ছি। গ্রুপ কিভাবে নির্ণয় করব, টাইপ 1। টাইপ 1 হচ্ছে যদি এস থাকে, শুধু লাস্টে এস থাকলে এস এর ইলেকট্রন কাউন্ট হবে। মানে কি, কোনো একটা পর্যায়ে যদি শুধুমাত্র এস অরবিটালটা থাকে, পর্যায়ে যদি এস অরবিটাল থাকে, তাহলে ওই এস এর মধ্যে যে কয়টা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাই হচ্ছে গ্রুপ নাম্বার। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি, যে 1s2 2s2 2p6 3s1, এই যে 3s1 3 নাম্বার যে শক্তি স্তরটা, সেটা জাস্ট একটা এস, একটা অরবিটালই আছে, তাই তো। তাহলে আমরা এখানে এস এর যে ইলেকট্রন সংখ্যা সেটা কাউন্ট করবো। এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। তাহলে এইটাই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার। আই হোপ এটা বুঝতে পারতেছো।
ওকে, এটা গেল টাইপ 1। এরপর হচ্ছে টাইপ 2। টাইপ 2 কি কোনো পর্যায়ে যদি এস আর পি থাকে, এই দুইটা অরবিটাল যদি থাকে, তাহলে sp এর ইলেকট্রন প্লাস 10 যোগ হবে, সেটা হবে গ্রুপ নাম্বার। এখন এমন একটা যৌগ কি হতে পারে, আমরা অক্সিজেনের কথা চিন্তা করি। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি, অক্সিজেন কত 8, 1s2 2s2 2p4, তাই তো। এখানে দেখো, যদি আমরা বলি অক্সিজেনের পর্যায় কত, সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরটা কত 2, তাহলে এখানে পর্যায় হচ্ছে 2। এরপর যদি আমরা গ্রুপ বলি, দেখো এই যে সর্বশেষ শক্তি স্তরে বা 2-এ দুইটা অরবিটাল আছে, এসও আছে আবার পিও আছে। তাহলে এস আর পি এর ইলেকট্রনগুলোকে যোগ করব। এস আর পি এর ইলেকট্রন কয়টা দেখো, 2 আর 4, তাহলে 2 + 4, এর সাথে আবার 10 যোগ করব। 2 হচ্ছে এস এর ইলেকট্রন, 4 হচ্ছে পি এর ইলেকট্রন, আর এক্সট্রা 10 যোগ করব, তাহলে আমরা পাচ্ছি কত 16। এবার যদি পর্যায় সারণীটা লক্ষ্য করো, তাহলে দেখবা অক্সিজেনের অবস্থান গ্রুপ নাম্বার 16-তে আছে। ওকে, তাহলে এটা গেল আমাদের টাইপ 2। এবার আমরা টাইপ 3-তে যাব। টাইপ 3 হচ্ছে ডি আর এস পাশাপাশি থাকলে, তবে এখানে দুইটা আলাদা আলাদা পর্যায়ে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে ডি আর এস আলাদা পর্যায়ে, একটু কিন্তু সেম পর্যায়ে ছিল, বাট ডি আর এসটা এখানে আলাদা পর্যায়ে। তাহলে ডি আর এস এর মধ্যে যে কয়টা ইলেকট্রন থাকবে আমরা সেটাই কাউন্ট করব গ্রুপ হিসেবে। তাহলে এরকম একটা মৌল কি হতে পারে, আমরা যদি চিন্তা করি একটু, আমরা আয়রন নিই। আয়রন হচ্ছে 26, তাই না? হ্যাঁ, আয়রন হচ্ছে 26। তাহলে আয়রন যদি ইলেকট্রন বিন্যাস করি, Fe26, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 সরি 4s2 3d কত হয়, 2 2 4 4 6 10 10 2 12 18 19 20 আর 6, তাই তো। এবার দেখো এইখানে কি আছে লাস্টে, আমাদের যদি পর্যায়ের কথা বলি, এখানে পর্যায় হচ্ছে 4, কারণ সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এইটা 4 নাম্বারটা সিরিয়ালি যেটা পিছে থাকবে। এরপরে আমরা যদি গ্রুপ নির্ণয় করি, গ্রুপ কি হবে, এস আর ডি এর ইলেকট্রন, এস এর ইলেকট্রন কত 2, ডি এর ইলেকট্রন কত 6, তাহলে মিলাইলে গ্রুপ হচ্ছে আমাদের 8। এটা পর্যায় সারণীতে চেক করে আমরা দেখতে পারবো যে আয়রন হচ্ছে 8 নাম্বার গ্রুপে আছে। ওকে, এইটাই ছিল আমাদের কোনো একটা পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয়, যেখানে আমরা পর্যায় আর 3 ভাবে গ্রুপ নির্ণয় করতে পারবো। ওকে, এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব। ওকে, এবার আমরা দেখব পিরিয়ডিক প্রপার্টিজ। সেটা কি কি, যে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে সেটা। পর্যায়বৃত্ত ধর্ম 6 ধরনের আছে। একটা হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, দেন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তাহলে ফার্স্টে আমরা চলে যাই ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টি। সেটা কি, ধাতব ধর্ম মানে কি, যেটা হচ্ছে একটা ধাতুর ধর্ম, তাই তো। তা আমরা কোনো কিছু ধাতু সেটা আমরা কিভাবে চিনি, বা আগে ইউজুয়ালি আমরা কিভাবে সচরাচর আমরা কিভাবে চিনি, যেটা হচ্ছে ধাতু থাকে, ধাতু সবসময় চকচক করে, আবার ধাতুকে যদি তুমি আঘাত করো তাহলে ধাতব শব্দ হয়, মানে ঠন ঠন ঢপ ঢপ একটা শব্দ হবে। ধাতব শব্দ হয় আঘাত করলে। ওকে, আর এটা কি, ধাতু হচ্ছে বিদ্যুৎ পরিবাহী বা বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ বা তাপ দুইটা পরিবাহী। ওকে, এটা তো আমরা জানি যে নর্মাল ধাতুর বৈশিষ্ট্য। বাট এখন যদি আমরা পর্যায় সারণীর ক্ষেত্রে বলি, তাহলে কি, যে এই যে সকল মৌলগুলা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, সেটাই হচ্ছে তাদের ধাতব ধর্ম। ওকে, তো এরকম একটা কি হতে পারে, লিথিয়াম। লিথিয়ামের কথা যদি চিন্তা করি, লিথিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে কথাটা কেমন হবে, যে মৌলগুলো তাদের একটা ইলেকট্রন বা তাদের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়াটাই তাদের ধাতব ধর্ম। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়,
অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, তারপর Al3+ আয়নে পরিণত হয়। এটা গেল আমাদের ধাতব ধর্ম। এরপর হচ্ছে অধাতব ধর্ম। অধাতব ধর্ম কি? অধাতব ধর্ম হচ্ছে অধাতুর ধর্ম। অধাতুর ধর্ম কি? অধাতু হচ্ছে এই যে ধাতুর ইলেকট্রন যে ত্যাগ করে, সেই ত্যাগ করা ইলেকট্রনটা অধাতু গ্রহণ করে কি করে? গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ করে এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। এরকম কি আছে? আমরা অক্সিজেনের দিকে দেখতে পারি যে অক্সিজেন কি করে? অক্সিজেন হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তারপর O2- পরিণত হয়, তাই না? ক্লোরিন কি করে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- পরিণত হয়। এগুলো হচ্ছে এইসব মৌলগুলা যে ধর্ম প্রদর্শন করে সেটা হচ্ছে অধাতব ধর্ম, আর এইসব মৌলগুলা যে ধর্ম প্রদর্শন করে সেটা হচ্ছে ধাতব ধর্ম। এইটুকুই। পুরোটা আবার মুছতে হবে। এবার হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এখন একটা জিনিস দেখো, বাম থেকে ডানে মানে কি? বামের মৌলগুলা থেকে ডানের মৌল। এখন আমরা বামের একটা মৌল নিই। বামের মৌল একটা কি হতে পারে? আমরা সোডিয়ামের কথা চিন্তা করি। সোডিয়াম, আমরা জানি সোডিয়াম হচ্ছে 11। 1 2 3 4 5 6 7 8 9 10, বাইরে একটা ইলেকট্রন আছে 11। এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ওকে, এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার সোডিয়ামের পাশে কি আছে? আমরা জানি সোডিয়ামের পাশে একটা আছে অ্যালুমিনিয়াম আছে 13। সব কিন্তু সেম, খালি অ্যালুমিনিয়ামের দেখো ইলেকট্রন সংখ্যাটা সোডিয়ামের থেকে 2টা বেশি। সোডিয়ামের ছিল একটা, অ্যালুমিনিয়ামের আছে 3টা। অ্যালুমিনিয়ামের আরও ডান দিকে যাও, 17 নম্বর মৌল পাবা ক্লোরিন। ক্লোরিনে দেখবা লাস্টে হচ্ছে 7টা ইলেকট্রন। তাহলে দেখো কক্ষপথ কি বাড়তেছে? বাম থেকে ডানে গেলে কক্ষপথ বাড়তেছে না। কক্ষপথ এখানেও 3টা, এখানেও 3টা, এখানেও 3টা, কিন্তু কক্ষপথ সেম আছে, বাট ইলেকট্রন বাড়তেছে। ইলেকট্রন যদি বৃদ্ধি পায়, ইলেকট্রন এখানে বাড়া মানে কি? এখানে তো কেন্দ্রে একটা আকর্ষণ কাজ করতেছে। তো ইলেকট্রন যত বেশি হবে সেখানে ইলেকট্রনকে আকর্ষণটাও তত বেশি করবে। এখানে প্রথম দিকে দেখো এই দূরে যে ইলেকট্রনটা আছে তাকে কিন্তু কেন্দ্রে আকর্ষণ কম করবে। তারপরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 3টা ইলেকট্রন আছে, কেন্দ্রে আকর্ষণ আগেরটার তুলনায় একটু বেশি করবে। আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো 7টা ইলেকট্রন আছে, অনেক বেশি ইলেকট্রন, তাহলে কেন্দ্রে আকর্ষণটা আরও বেশি হবে। আকর্ষণ বেশি হলে সেটা আরও কাছাকাছি এরকম কনজাস্টেড হয়ে যাবে। তাহলে তুমি যদি দেখো এটা আকর্ষণ কম করবে, এটা আকর্ষণ তার থেকে বেশি করবে, এটা আর একটু বেশি করবে, তাহলে এখানে ব্যাসার্ধ সবচেয়ে কম কার? সবচেয়ে কম হচ্ছে ক্লোরিনের, কারণ ইলেকট্রন বেশি, সেটা ভিতরের দিকে এরকম আকর্ষণ করবে, তাহলে সেটা ছোট হয়ে যাবে সাইজটা। ওকে, আর বাকিগুলোর সাইজ তুলনামূলক একটু বড় থাকবে, কারণ আকর্ষণ ক্লোরিনের তুলনায় কম থাকবে। তাহলে আমি যদি এখানে বলি আকারটা খুব বেশি কার? আকার বেশি হচ্ছে সোডিয়ামের, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে ক্লোরিন। ওকে, তাহলে আকার যার বেশি ব্যাসার্ধ তার বেশি, সোজা কথা। তাইলে আমি কি বলতে পারবো যে ভাই বাম থেকে যত ডানে যাব তত আকার বা ব্যাসার্ধ কমবে। বাম থেকে ডানে যাব মানে আকার বা ব্যাসার্ধ কমতে থাকবে। এটা গেল একটা পার্ট। আবার উপর থেকে নিচে মানে একই গ্রুপের কথা চিন্তা করো। ফ্লোরিন কি আমরা জানি? ফ্লোরিন হচ্ছে 9।
দেখো এখানে ফ্লোরিন 9টা ইলেকট্রন আছে, আর এটা হচ্ছে ক্লোরিন। ফ্লোরিনের পরেই তো গ্রুপের মধ্যে ক্লোরিন আছে, তাই না? এখন আমি আর ক্লোরিন লিখলাম না, এটা এখানেই আছে, এটা দিয়ে বুঝাই যে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো কয়টা কক্ষপথ, 2টা ইলেকট্রন আছে বাইরে, আচ্ছা টোটাল ইলেকট্রন আছে 9টা। কিন্তু আবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো কক্ষপথ কিন্তু একটা বেড়ে গেছে, কক্ষপথ বেড়ে গেছে মানেই কি, এটার সাইজ অলরেডি বড় হয়ে গেছে, আকর্ষণ একটু কমে গেছে তুলনামূলক, তাই না? তো যার কক্ষপথ বেশি তার কি হবে, ব্যাসার্ধ বেশি। তাহলে উপর থেকে নিচে যত নামবা তত আকার বা ব্যাসার্ধ যেটাই বলো না কেন সেটা বাড়বে। উপর থেকে নিচে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, আর বাম থেকে ডানে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। এবার আমাদের 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে কি লিখলাম যে গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু হতে একটা ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন, এখানে 1 মোল হবে, 1 মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা লাগে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তিটা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে দেখো সোডিয়াম নেই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12, সিলিকনের 14। ওকে, এবার দেখো কি বলছে, 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন যার কাছ থেকে বেশি ইজিলি সরানো যাবে, তাই তো? সরানোর শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন সোডিয়ামের বাইরে আছে একটা ইলেকট্রন, তাই তো? ইলেকট্রন বিন্যাস করলে সেটা দেখতে পারবো, এই যে এখানে যেরকম আছে, বাইরে আছে একটা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের আছে বাইরে 2টা ইলেকট্রন, সিলিকনের আছে বাইরে 4টা ইলেকট্রন। এখন ইলেকট্রন অপসারণ করতে একটা ইলেকট্রন খুব ইজিলি সরায় দেওয়া যাবে, 2টা ইলেকট্রন সরায় দেওয়া যাবে, 4টা ইলেকট্রন যদি আমি সরাইতে যাই তাহলে আরো বেশি শক্তির লাগবে। তাহলে এখানে যদি আমি বলি আয়নীকরণ শক্তি কার বেশি, সিলিকনের আয়নীকরণ শক্তি বেশি, কারণ সিলিকনের বাইরে ইলেকট্রন সংখ্যা বেশি। এটা অপসারণ করে যদি আমরা সিলিকনকে ধনাত্মক আয়নে পরিণত করতে চাই তাহলে বেশি পরিমাণ শক্তি লাগবে, তাহলে আয়নীকরণ শক্তি সিলিকনের বেশি। সেই তুলনায় এখানে যদি আমরা বলি সবচেয়ে কম, এই 3টার মধ্যে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কার, সেটা হচ্ছে সোডিয়ামের। সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রনকে আমরা খুব ইজিলি সরাই দিতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আয়নীকরণ শক্তি, এটা খাতার মধ্যে লিখে রাখো, আমি আর এখানে বোর্ডে লিখতেছি না, যে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে সিলিকনের। কারণ কি, ইজিলি সরানো যায় না, সরাইতে বেশি শক্তির প্রয়োজন হয়। আর সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, খুব ইজিলি তুমি সরাই দিতে পারবে, তাই সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হচ্ছে সোডিয়ামের। এবার আমরা দেখব ইলেকট্রন আসক্তি। এই আয়নীকরণ শক্তির অপোজিট টার্মই হচ্ছে ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তিটা আমরা কি দেখলাম, যে একটা 1 মোল পরমাণু থেকে যদি আমরা 1 মোল ইলেকট্রন সরাই দিই সেটাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা লাগবে। সেমভাবে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, যে আমরা যদি বাইরে থেকে 1 মোল ইলেকট্রন ভিতরে প্রবেশ করাই কোনো একটা মোলে, যেমন কি হয়, ক্লোরিন কি করে, ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন এখানে
গ্রহণ করবে ইলেকট্রন, তাই না? তো ইলেকট্রন গ্রহণ করা মানে তো আমি ভিতরে এটা প্রবেশ করায় দিচ্ছি একটা ইলেকট্রন। এই ইলেকট্রন প্রবেশ করানোর জন্য এখানে প্রবেশ করায় যদি আমি আয়নে পরিণত করি, ঋণাত্মক আয়নে পরিণত করি, তাহলে যে শক্তিটা নির্গত হয় সেটাকে বলবো হচ্ছে আমরা ইলেকট্রন আসক্তি। সেটা কি আবার একটু লিখি, যে একমোল পরমাণুতে একমোল ইলেকট্রন প্রবেশ করাতে যে শক্তি নির্গত হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রন আসক্তি। এখন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের কাছে আছে হচ্ছে বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এখন এখানে আমরা জানি বেরিলিয়াম কত, বেরিলিয়াম হচ্ছে 4, ক্যালসিয়াম হচ্ছে 20, ম্যাগনেসিয়াম হচ্ছে 12। এখানে কোনটার মধ্যে আমরা খুব ইজিলি ইলেকট্রন প্রবেশ করায় দিতে পারবো? আমরা বেরিলিয়ামের মধ্যে ইলেকট্রন খুব ইজিলি প্রবেশ করাতে পারবো। আবার যদি আমি চিন্তা করি যে ইলেকট্রন আসক্তি, তুমি এই যে ক্লোরিনের কথা চিন্তা করো, নাইট্রোজেন আর ক্লোরিন। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? ফার্স্টে 2টা, তারপর 1 2 3 4 5, টোটাল হচ্ছে 7টা। আর ক্লোরিনের হচ্ছে বাইরে আছে 7টা। তাহলে এখানে কয়টা প্রবেশ করাবো আমরা? একটা ইলেকট্রন প্রবেশ করাবো। কিন্তু যদি আমি নাইট্রোজেনের মধ্যে প্রবেশ করাতে যাই, আমার কয়টা ইলেকট্রন প্রবেশ করাতে হবে? 3টা ইলেকট্রন প্রবেশ করতে হবে। তাহলে আমি যদি বলি এই নাইট্রোজেন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে আমরা বলবো যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি নাইট্রোজেনের তুলনায় বেশি। কারণ কি? তুমি ওটাতে ইলেকট্রন ইজিলি প্রবেশ করাতে পারতেছো। তাহলে যারা বেশি ইলেকট্রন প্রবেশ করাতে পারবা তারই ইলেকট্রন আসক্তি বেশি। এরপর আমাদের যে টার্মটা আছে সেটা কি? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাটা কি? সেটা হচ্ছে সমযোজী যৌগে, যেমন একটা সমযোজী আমরা যৌগ ধরতে পারি যে CH4। CH4টা কি? CH4 মানে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন কানেক্টেড আছে, তাই না? আমরা জানি কার্বনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1 2 আর বাইরে আছে এরকম 4টা, তাই তো? এটা হচ্ছে কার্বন। এই কার্বনের এই 4 মাথায় 4টা হাইড্রোজেন যুক্ত আছে। এই যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনটা গঠন হয় সেটাকে আমরা কি বলি? সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনে দেখা যায় কি, ওরা যে ইলেকট্রনটা শেয়ার করতেছে, এখানে কার্বন এই দুইটা শেয়ার করা ইলেকট্রনটাকে কার্বনের দিকে টানে, ওকে, আকর্ষণ করে। আবার হাইড্রোজেন শেয়ার করা ইলেকট্রন দুইটাকে নিজের দিকে আকর্ষণ করে, দুজনই দুজনের দিকে আকর্ষণ করতেছে। এই যে আকর্ষণটা, সেটাকে আমরা বলতেছি যে সমযোজী বন্ধনে আবদ্ধ অণুতে পরিণত হয়ে যখন এরা এই বন্ধনে থাকা ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে, তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন কথা হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে নাকি কমবে? দেখো, পারমাণবিক ব্যাসার্ধ যদি বেড়ে যায় সবার, তাহলে কিন্তু কেন্দ্রে আকর্ষণ যে করতেছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। স্বাভাবিক যে কাছাকাছি থাকলে যে আকর্ষণটা করতে পারবে, দূরে থাকলে তো আর ওই আকর্ষণটা করতে পারবে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে, এটা একটু খাতায় ঠিক মতো লিখে রাখো, আমি তো উল্টাপাল্টা ভাবে লিখতেছি। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। ওকে, আমি অ্যারো দিয়ে বুঝাইলাম। আবার ব্যাসার্ধ যদি কমে তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বাড়বে। সেমভাবে আমরা ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি সেটাকেও মডিফাই করতে পারবো ইলেকট্রন ব্যাসার্ধ অনুযায়ী। তাছাড়া তুমি যদি আমরা ডিরেক্ট বলতে পারো তাহলে ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস করে দেখায় দিবা। ওকে, এটা গেল হচ্ছে আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ বা পর্যায়বৃত্ত ধর্মগুলা।
লাস্ট একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে ওকে বিশেষ নাম। বিশেষ নাম হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু বলা হয় গ্রুপ 1 এর মৌলগুলা। গ্রুপ 1 এ কি আছে দেখো, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, তাই না? রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, তারপর এফআর, এটার নাম জানি কি ছিল, নামটা তো বললাম। যাই হোক, এই যে এই যে মৌলগুলো আছে এরা সব হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু কেন? কারণ এটা পানিতে দ্রবীভূত হয়ে ওরা কি করে, পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই জন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এরপরে গ্রুপ 2 মৃৎক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তারা হচ্ছে মৃৎক্ষার ধাতু। কেন? কারণ এদেরকে মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায়, মাটিতে এদেরকে যৌগ হিসেবে পাওয়া যায়। তারপরে আছে হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু মানে তো আমরা বুঝতে পারতেছি কয়েনের কথা বলতেছে। এটা কি? এটা হচ্ছে গ্রুপ 11তে আমাদের 3টা মৌল আছে, সেটা কি? গোল্ড, সিলভার আর হচ্ছে কপার, আই গেস। এই 3টা মৌল দিয়ে কি করা হয়? কয়েন তৈরি করা হয়, যার কারণে এদেরকে মুদ্রা ধাতু বলা হচ্ছে। এরপরে আছে হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল হচ্ছে গ্রুপ 17তে যতগুলা মৌল আছে তাদেরকে হ্যালোজেন মৌল বলে। এই হ্যালোজেন অর্থ কি? হ্যালোজেন অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। আর এর মূল উৎস যদি আমি বলি, মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। গ্রুপ 17তে আমাদের কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসিন, এরা সব হচ্ছে লবণ উৎপন্নকারী বা হ্যালোজেন মৌল। এবার আমরা দেখব হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল আমরা কি জানি? গ্রুপ 18তে যতগুলো মৌল আছে তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। কেন? কারণ গ্রুপ 18তে যে মৌলগুলো আছে তাদের লাস্টে ইলেকট্রন অষ্টক পূর্ণ থাকে, এরা কারোর সাথে ইজিলি বিক্রিয়া করে না, এরা অলরেডি স্থিতিশীল অবস্থায় থাকে, যার কারণে এদেরকে নিষ্ক্রিয় বলা হয়। কারণ ওরা কারোর সাথে ইজিলি ওরা আর বিক্রিয়া করে না, কারণ ওরা নিজেরাই পুরো ফুলফিল। ওকে, তাহলে নিষ্ক্রিয় মৌল কারা? গ্রুপ 18তে যে মৌলগুলো আছে তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এরপর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল হচ্ছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌলগুলোর বৈশিষ্ট্য কি? একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। কি করে? রঙিন যৌগ গঠন করে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবা যে এদের হচ্ছে ডি অরবিটালটা পুরোপুরি পূর্ণ থাকে না, মানে 10টা পূর্ণ থাকে না, 1 থেকে 9 পর্যন্ত থাকে। এটা আমরা একটু পরে দেখতেছি, বাট আপাতত এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য গেল। আর হচ্ছে এরা প্রভাবক হিসেবে কাজ করে, কোনো একটা বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটা অবস্থান্তর মৌল দেখি। হ্যাঁ, অবস্থান্তর মৌল কি হতে পারে? নিকেল একটা অবস্থান্তর মৌল হতে পারে। নিকেল কত? নিকেল হচ্ছে 28। আমরা এটার ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 2 2 4 4 6 10 12 12 6 18 19 20
আর 8 28, এই যে দেখো এখানে ফুলফিল থাকে না, 1 থেকে 9 মানে 8 আছে, তার মানে এটা একটা অবস্থান্তর মৌল। এরকম তুমি অন্য যে কোনো মৌল নাও গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর মধ্যে, এরা সবই হচ্ছে কি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি ছিল? গ্রুপ 3 থেকে 12 রঙিন যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে বিক্রিয়াতে কাজ করে। ওকে, এতটুকুই ছিল আপাতত। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ। এই চ্যাপ্টারটা ভালো মতো পারার জন্য আমাদেরকে মাস্ট সবগুলা মৌলের অ্যাটলিস্ট 1 থেকে 30 পর্যন্ত, জিঙ্ক পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাসটা ভালো মতো জানা থাকতে হবে। ইলেকট্রন বিন্যাস যদি জানো আর যদি এই বৈশিষ্ট্যগুলো জানো, এগুলো থেকে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন চলে আসে। তো এইটুকু যদি ভালো মতো জানো তাহলে ওভারঅল একটা সিকিউ তুমি প্রপারলি অ্যান্সার করতে পারবা। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা কথা বলবো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম অবস্থা নিয়ে। সেটা কি? যে হাইড্রোজেন মৌল, প্রথম ব্যতিক্রম অবস্থা কি? হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান গ্রুপ 1-এ দিয়ে রাখছে, কিন্তু হাইড্রোজেনের অবস্থান কই থাকার কথা? হাইড্রোজেন তো একটা অধাতু, কিন্তু গ্রুপ 1-এ যদি তুমি হাইড্রোজেনের নিচে বাকি মৌলগুলোকে দেখো, সেটা হচ্ছে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা সব ধাতু। তাহলে ধাতুর উপরে কেন অধাতুকে জায়গা দেওয়া হয়েছে? হাইড্রোজেনকে যদি আমরা নর্মালি দেখি যে হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করার সামর্থ্য রাখে, তাই না? যেহেতু একটা ইলেকট্রন আছে, আরেকটা গ্রহণ করে হিলিয়ামের মতো একটা স্ট্রাকচার নিবে। তাহলে এটা আমরা যদি গ্রুপ 17-র দিকে থাকাই, গ্রুপ 17-তে আছে ফ্লোরিন, ব্রোমিন, ক্লোরিন, এরাও কিন্তু লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে হাইড্রোজেনের এই বৈশিষ্ট্যগুলা গ্রুপ 17-র মৌলগুলোর সাথে কিন্তু মিলে যায়, তাই না? তাহলে কিন্তু একে গ্রুপ 17-তে জায়গা দেওয়ার কথা, কিন্তু গ্রুপ 17-তে জায়গা দেওয়া হয় নাই। কেন? কারণ এটা সম্পূর্ণভাবে হ্যালোজেন বৈশিষ্ট্য তো প্রদান করে না। হাইড্রোজেন তো আর লবণ উৎপাদনকারী বস্তু না, যার কারণে একে গ্রুপ 17-তে স্থান দেওয়া হয় নাই। ওকে, আর এটার হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্য প্রকাশ করে, যার কারণে একে ক্ষার ধাতুগুলোর সাথে অর্থাৎ গ্রুপ 1-এর মধ্যে স্থান দেওয়া হয়েছে। ওকে, এরপর হচ্ছে দ্বিতীয় যে এক্সেপশনাল অবস্থা, সেটা হচ্ছে হিলিয়াম। তুমি যদি হিলিয়ামের দিকে লক্ষ্য করো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, হিলিয়াম তো 2টা ইলেকট্রন, তাহলে আমি লিখব 1s2। তাহলে হিসাব মতে এসের উপরে পাওয়ার আছে 2, তাহলে হিলিয়ামের তো 2 নাম্বার গ্রুপে থাকার কথা, কিন্তু হিলিয়াম কেন 2 নাম্বার গ্রুপে না থেকে একবার ওই মাথায় 18 নম্বর গ্রুপে চলে গেছে? হিলিয়ামের ক্ষেত্রে যদি দেখো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টা ফুলফিল থাকে, যেটা নিষ্ক্রিয় মৌলগুলোর সাথে মিলে যাচ্ছে। দেখা যাচ্ছে ওর তো আর কোনো কক্ষপথ নাই, তাহলে আর কোনো ফিল আপের কোনো সিনারি নেই। ও অলরেডি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে, ওর অলরেডি 2টা ফিল আপ আছে, যেটা কিছুটা ওই নিষ্ক্রিয় মৌলগুলোর সাথে মিলে যায়, যার কারণে হিলিয়ামকে একদম নিষ্ক্রিয় মৌলগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। এরপরে 3 নম্বর যে ব্যতিক্রম প্লেসটা আছে, সেটা হচ্ছে ওই ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টানাইট সিরিজ। এই সিরিজগুলো কিন্তু একটা প্লেসে থাকার কথা, বাট এদেরকে আলাদা করে নিচে জায়গা দেওয়া হয়েছে। কেন জায়গা দেওয়া হয়েছে? কারণ নিচে যদি না দেওয়া হয়, আমরা তো একটা পেজের মধ্যে পুরো পর্যায় সারণীটা দেখতে পারবো না। তখন একটা কিছু নিচের 2টা রো অনেক বড় হয়ে যাবে আর সামনে 2টা রো ছোট থাকবে। তো পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষার জন্য এদেরকে আলাদা করে নিচে স্থান দেওয়া হয়েছে, কিন্তু এরা হচ্ছে ওই শেষের 6 আর 7 গ্রুপের অংশ। ওকে, তো এই ছিল 3টা ব্যতিক্রম।